নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী, আপনাদের নতুন বন্ধু। আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আমি এখন রয়েছি উত্তম কুমার মেট্রো স্টেশনে। যাবো আজকে ইস্কন মন্দিরে। তো যেরকম মায়াপুরে ইস্কন মন্দির আছে, আমাদের কলকাতাতেও কিন্তু দুটি ইস্কন মন্দির আছে। একটি হচ্ছে আমাদের এই মিন্টু পার্কে, অর্থাৎ রবীন্দ্র সদনের ওখানে, আরেকটি হচ্ছে নিউ টাউন। তো এখন আমি যাচ্ছি মিন্টু পার্ক অর্থাৎ রবীন্দ্র সদনের যে ইস্কন মন্দিরটা আছে সেখানে। তো চলুন কীভাবে যাবেন সবটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমি এখন মায়ের জন্য দাঁড়িয়ে আছি, মা এখন আসেনি। আর আমরা কিন্তু দুজনে মিলেই যাব এই ইস্কন মন্দিরে। তো কিভাবে যাবেন সেটা সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমি প্রথম ব্লগ শুরু করলাম এই রাস পূর্ণিমার দিনে, এবং এটা শুরু হচ্ছে ইস্কন মন্দির দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই যে মা চলে এসেছে এবং আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি, এখনই চলে আসবে। তো এই যে মেট্রো চলে এসেছে, তো উঠে পড়ি আগে, তারপর দেখাচ্ছি। তো আমরা নেমেছি হচ্ছে এই যে রবীন্দ্র সদনে। এবার যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। রবীন্দ্র সদনের যে 1 নম্বর গেট যেদিকে আছে সেই দিকটাতেই কিন্তু আপনাদের যেতে হবে। এবং এই যে গেট থেকে বেরিয়েছি, এটা হচ্ছে 1 নম্বর গেট, এবং ঠিক তার পাশ থেকেই যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরেই কিন্তু আমাদের এবার হাঁটতে হবে কিছুটা। তো এই যে দেখুন, সোজা একটু হেঁটে তারপর আবার ডান দিকে যেতে হবে। এই যে রাস্তাতে আমরা এক্ষুনি আসলাম, এবং ডান দিকে কিছুটা রাস্তা যেতে হবে। আর আমাদের ঠিক পিছন দিকেই রয়েছে রবীন্দ্র সদন। এই সোজা রাস্তাটা ধরে যেতে আমার আর মায়ের সময় লেগেছে মিনিট 10। তো এবার এখানটা আসার পর ওই যে রাস্তার ওপাশে যেটা দেখছেন ওটা হচ্ছে ক্যামাক স্ট্রিট। তো আমাদের এবার রাস্তা ক্রস করতে হবে। তো ক্রস করে রাস্তার আমরা এই পাশে চলে এসেছি এবং ওপাশ থেকে আমরা হেঁটে আসলাম। আর এটা হচ্ছে ক্যামাক স্ট্রিট। তো এবার ক্যামাক স্ট্রিটের পথ ধরে আমরা মিনিট 5 হেঁটে যাব, এবং ডান দিকে প্রথমেই একটা রাস্তা পড়বে, সেই রাস্তাতে আমরা ঢুকবো না। ঠিক তারপরেই একটু এগোনোর পরেই বাহাতে এই জয় অ্যালুকাস আছে, এবং ঠিক তার উল্টো দিকেই আমাদের যেতে হবে। তো রাস্তাটা ক্রস করতে হবে। এবার আমরা যেই রাস্তাটা পড়বো সেটা হচ্ছে অ্যালবার্ট রোড। তো এই যে আমরা চলে এসেছি অ্যালবার্ট স্ট্রিটে, এটা ধরে আমাদের সোজা যেতে হবে। তো এই অ্যালবার্ট স্ট্রিট ধরে আমাদের মিনিট 2 হাঁটতে হবে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। এই দেখুন বাঁদিকেই রয়েছে আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ কলকাতার ইস্কন মন্দির। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর এখন হচ্ছে কার্তিক মাস, আর এই কার্তিক মাস হচ্ছে বৈষ্ণব ধর্মীয় মানুষদের কাছে কিন্তু একদম বিশেষ মাস। আর এই মাসে কিন্তু দীপদান হয়ে থাকে। তো সেটা কিন্তু ভেতরে হচ্ছে নিশ্চয়ই, আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে মন্দিরটাকে আপনাদের দেখিয়ে নিলাম। মন্দির কিন্তু দোতলায় রয়েছে এবং নিচে রয়েছে গোবিন্দরী নানা রকম জিনিসপত্রের দোকান। তো মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে জুতো খুলে রাখার কাউন্টার। এখানে আমরা জুতো কুপন নিয়ে নিয়েছি, এবং ঠিক মন্দিরে ঢোকার যে ডান দিকে যে রাস্তাটা আছে ওটা দিয়ে সোজা গেলেই তবেই দোতলায় মন্দিরে প্রবেশ করতে পারবো। তো এখানে প্রবেশ করতেই আপনারা নানা রকমের ফটো ফ্রেম দেখতে পারবেন, রাধাকৃষ্ণের, গোপালের, তারপর চৈতন্যদেবের, কৃষ্ণের ছোটোবেলার লীলার নানা রকমের ফটো ফ্রেম এখানে বাঁধানো রয়েছে দেওয়ালে। তো আমরা এবার উঠে যাব দোতলায়। তো দেয়ালটা পুরোটাই এই ছবি দিয়ে ভরা, এবং এই যে হচ্ছে সিঁড়ি যেটা দিয়ে আমরা দোতলায় উঠে ভগবানের দর্শন করব। তো এই যে দেখুন, সিঁড়ি শেষ হতেই ডান দিকে রয়েছে মন্দির। তো মন্দিরে উঠতেই অসংখ্য ছবি লাগানো রয়েছে। তো এই যে ডান দিকে রয়েছে মন্দির, এই যে হচ্ছে মন্দিরের গেট, আর দুপাশে রয়েছে নারায়ণের 2টি বিগ্রহ কালো পাথরের। তো আজ প্রচণ্ড ভিড় হয়েছে, কেননা আগামীকালই হচ্ছে কার্তিক মাস শেষ, দামোদর মাস। আর সেই জন্য যে যত যেখানে ভক্ত ছিল এই কলকাতাবাসী, তারা কিন্তু সবাই চলে এসেছে এই ইস্কন মন্দিরে। তো তার সাথে আমিও চলে এসেছি। তো আপনারা দেখুন মন্দিরের ভেতরে ঢোকাই যাচ্ছে না, প্রবেশদ্বারেই আমি যেন দাঁড়িয়ে আছি। এর আগেও আমি একবার এসেছি আমার ছেলে মেয়েদের নিয়ে, কিন্তু এত ভিড় ছিল না। তো আজকে হচ্ছে অতিরিক্ত ভিড়। তো যাই হোক, ভগবানের দর্শনের জন্য ভিড় হওয়া তো কাম্য, তাই জন্যই আমি একটু অপেক্ষা করছি। ভিড়টা সামনে সরে গেলেই তবে মন্দিরে ঢুকতে পারবো। এই যে মন্দিরে ঢুকেছি, এই যে সামনেই রয়েছে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি, এবং তার মাঝখানে রয়েছে দামোদর মাসের মা যশোদা এবং গোপাল, এবং এই পাশে রয়েছে রাধা মাধব, আর দুপাশে রয়েছে গৌর নিতাই, 2 পরম ভক্ত, আর এপাশে নিচে রয়েছে শ্রীলাল প্রভুপাদ।
তো দামোদর মাস বলেই দেখুন সবাই কিন্তু হাতে প্রদীপ নিয়ে ভগবানের উদ্দেশ্যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. তো এবার আমিও চললাম কোথায় প্রদীপ পাওয়া যাচ্ছে সেই সন্ধানে। তো জিজ্ঞাসা করতে করতে বললেন যে ওপাশে প্রদীপ দেওয়া হচ্ছে। তো এখানে প্রদীপ এবং ঘিয়ে মাখানো সলতে বিনামূল্যেই সবাইকেই দেওয়া হচ্ছে। তো আমি এবং মা দুজনেই নিয়ে নিলাম। তো আমি 3টে সলতে নিয়েছি, কেননা আমার ছেলে মেয়েদের জন্যও দেখাবো। আর ওদেরকে বলে এসেছি আমি বাড়িতে আমাদের যে ঘরের মন্দির আছে সেখানে দীপদান করার কথা বলে এসেছি। তো এই কার্তিক মাসে কিন্তু বেশিরভাগ দিনই আমরা দীপদান করেছি। কয়েকটা দিন আমাদের করা হয়নি, একটু অসুবিধা ছিল তাই। তো যাই হোক, এবার আমি এখান থেকে একটা সলতে ধরিয়ে নিয়ে যাব। 3টে একসঙ্গে ধরাবো না, কেননা অনেক গরম হয়ে যাবে এবং মন্দিরে ঠাকুরের কাছে যেতে যেতে শেষও হয়ে যাবে, এই জন্য একটাই ধরিয়ে নিয়ে যাচ্ছি। আর প্রদীপটা কিন্তু খুব সাবধানে নিয়ে যেতে হবে, কেননা প্রচুর ভিড় রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, কারোর যাতে লেগে না যায়, কোনো ক্ষতি যেন না হয়। এই জন্য মাকেও বলছি তুমি আমার সঙ্গে সঙ্গে আসো। তো চলুন আমরা দীপদান সেরে নিই। এই দীপদান কিন্তু আপনারা প্রত্যেকেই করতে পারেন কার্তিক মাসের প্রতিদিন সন্ধ্যাবেলা। তো ঘিয়ের প্রদীপ ধরিয়ে, যদি ঘিয়ের প্রদীপ না হয় তাহলে আপনারা মোমবাতি দিয়েও কিন্তু করতে পারেন এই দীপদান। ভীষণ ভীষণ ভালো। তো এর মাহাত্ম্য কিন্তু আপনারা বৈষ্ণবদের সঙ্গে আলোচনা করলেই জানতে পারবেন। তো আমি এবং মা দুজনেই ভগবানের উদ্দেশ্যে দীপদান দিয়ে আরতি করে নিলাম। তো এই দীপদানের নিয়ম হচ্ছে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি করতে হয় ভগবানের নাম নিয়ে। তো এখানে দেখুন ভগবানের জন্য তৈরি হচ্ছে মালা, মুকুট, এই ফুলের সাজ সব কিছু ভক্তরা এখানে তৈরি করছেন। তা আমি জানি না এখানকারই লোক নাকি বাইরে থেকে লোক এসেছে। তো যাই হোক, ভগবানের সুসজ্জার জন্য এই সাজগুলো না ধরে নিয়ে তো ভগবানের আরতি হয়ে যাওয়ার পর কিন্তু এখন তুলসী দেবীর পূজা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কত লোক জমায়েত হয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে এবং তুলসী দেবীর আরতি। Radhe Radha Krishna Seva
আপনারা যদি এই মন্দিরের কাছাকাছি থাকেন, অর্থাৎ এই কলকাতার মধ্যেই থাকেন, আপনারা কিন্তু নিশ্চয়ই এই মন্দিরে আসবেন। দেখবেন সন্ধ্যাবেলাটা এত ভালো লাগবে, বলার মতো না। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এসেছি, তো একটু একটু করে এতটা ভিড় ঠেলতে ঠেলতে কিন্তু অনেকটা কাছের দিকে গিয়ে এসেছি। তো দেখুন এখন আমি ঠিকমতো বিগ্রহের মুখগুলো দেখতে পাচ্ছি, এতক্ষণ আমি দেখতেই পাচ্ছি। তো এবার কিন্তু আমি আবার ওই বাড়ি যাওয়ার তাড়া উঠে যাচ্ছে, কেননা ছেলে মেয়ে বাড়িতে রয়েছে আর ছেলের আমার পরীক্ষাও চলছে, ওই জন্য ওদেরকে নিয়ে আসিনি। তো যাই হোক, এবার কিন্তু ভোগের দিকেও যাব। আর এখানে কিন্তু ভোগও খাওয়ানো হয় এবং কুপন কাটতে হয়, তবে কুপনের মূল্য আজকে কত জানি না। আমি গতবার যখন এসেছিলাম তখন 70 টাকা কুপন নিয়েছিল দাম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ভোগের জায়গাতেও। কলকাতার ইস্কন মন্দির কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরের মতো অত বড় নয়, না হলেও এখানে কিন্তু ভক্তের সমাগম রোজই হয় এবং এই রকম সংখ্যক হয় কিনা আমার জানা নেই, কিন্তু আসেন প্রায় অনেক মানুষই এখানে প্রায় দিনই আসেন। তো আমি যেমন আসলাম দুবার। তো দেখুন কতটা ভিড় হয়েছে। তো দেখুন উপরে কিন্তু এখানে গরুর পাখি এবং বিষ্ণু রয়েছে আর খুব সুন্দর করেই সাজানো রয়েছে। তো একটু পরে কিন্তু এখানকার যে লাইটগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে বলছিল, কেননা দামোদর শ্লোকগুলো বলা হবে, তার জন্য এদিককার লাইট সব অফ করে দিয়ে ভগবানের লাইটগুলো জ্বালানো থাকবে। তো আমি আর মা এবার ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি, কেননা ওদিকে রাত্রি হয়ে যাচ্ছে, মেট্রো বন্ধ হয়ে যেতে পারে। তারপর আবার ভোগেরও কুপন কাটার ব্যাপার আছে, জানি না কীরকম কী ভিড় হয়েছে। তো সেই জন্য আবার আসবো পরে। তো এই হচ্ছে দেখুন সিংহদুয়ারে, মানে মেন যে দরজা উপাস থেকে ঢুকেছি সেখানে এরকম দুটি মূর্তি রয়েছে। এটা আবার সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারলাম। এই যে দেখুন দুপাশে দুটো। তো চলুন এবার ওদিকে ভোগের কুপনের দিকে যাওয়া যাক। তো মন্দিরের গা থেকেই বেরিয়ে সরু একটি রাস্তা আছে, সেখান থেকে আসলেই আপনারা দোতলায় দেখতে পারবেন ভোগ বিতরণ হচ্ছে, অর্থাৎ এখানে ভোগ দেওয়া হয়। যে দেখুন আমি চলে এসেছি ভোগের জায়গায়, আর এখানে কুপন কাটতে হবে। এখন কুপনের মূল্য হচ্ছে 50 টাকা। তো আমার জন্য এবং মায়ের জন্য দুটো কুপন কেটে নিলাম আমি 100 টাকা দিয়ে। এবং এখান থেকে কিন্তু থালা নিতে হবে এবং থালাতে করে নিজেকেই ভোগ নিয়ে এখানে নিচে জায়গায় বসে বা উপরে যদি পায়ে ব্যথা থাকে উপরে বসে আপনি ভোগ গ্রহণ করতে পারেন। মায়াপুরের মতো কিন্তু নয় যে আপনি আগে বসবেন, থালা দেবে, তারপরে ভোগ বিতরণ হবে, তা নয়। তো এই যে আমি লাইন দিয়ে নিচ্ছি, থালা নিয়ে তারপর ভোগ নেব। তার আগে দেখুন যারা রয়েছে তারা নিচ্ছে এবং এখানে দেওয়া হচ্ছে এখন প্রথমে দিচ্ছে খিচুড়ি, তারপর ভাত আর তরকারি, একটা আলুর তরকারি। তো ভোগ এনে আমি নিচে বসে পড়েছি আর মাকে বলেছি টেবিলে বসতে, কেননা মায়ের পায়ের ব্যথা, তো সেই জন্য মাকে উপরে দিয়েছি এবং আমি নিচে বসে ভোগটাকে গ্রহণ করে নিই। যে কোনো মন্দিরের হোক পুজোর হোক দেখবেন ভোগ কিন্তু আলাদা একটা স্বাদ রাখে। তো এত সুস্বাদু হয়েছে ভোগটা, দারুণ। তো এখানে কিন্তু খাওয়ার পর নিজেকেই পাতা তুলে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। তো তারপর ওখানে কল রয়েছে, হাত ধুয়ে নিতে হবে। তো ভোগ গ্রহণের পর ছেলেমেয়ের জন্য একটু নিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু নিচে চলে এসেছি এবং এখানে কিন্তু গোবিন্দের কেক বিক্রি হচ্ছে। তো সেখান থেকেও আমরা মায়ের জন্য দুটো কেক এবং এই আমসত্ত্বর সন্দেশ এবং আমাদের জন্য একটা বড় কেক নিয়েছি, কারণ আমাদের লোক সংখ্যা বেশি বাড়িতে। তো বড় কেকগুলোর দাম নিয়েছে 100 টাকা এবং ছোট কেকগুলোর দাম 20 টাকা করে এবং সন্দেশটা 10 টাকা করে। তো গান কিন্তু এখনও চলবে অনেক রাত পর্যন্ত, মোটামুটি 8টা পর্যন্ত বলেছে মন্দির খোলা থাকবে, কিন্তু এখন বিশেষ সময় বলে আর একটু রাত করে বন্ধ হবে। তো আমরা এখানে এসে জুতো নিয়ে নিলাম। তো এবার বাড়ির দিকে উদ্দেশ্যের পালা এবং মার কাছে কিন্তু প্রসাদ এবং ভোগটা সবটাই রয়েছে, মা আমাকে দিলেন। তো এখন আমরা আবার চলে এসেছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে, এখান থেকে আবার মহানায়ক এবং মা নামবে হচ্ছে রবীন্দ্র সরোবর। তাহলে বন্ধুগণ আপনাদের কলকাতার ইস্কন মন্দির কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই প্রথম ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। আর আমার ভিডিও কিন্তু নতুন ভিডিও, নতুন বন্ধু সাপোর্ট করবেন প্লিজ।
হাফিজ।